প্রিয় দর্শক, আজকে আমরা কথা বলবো বাংলাদেশের বর্তমান যুদ্ধ পরিস্থিতি নিয়ে। প্রধান উপদেষ্টা বাংলাদেশের বিমান বাহিনীকে পূর্ণাঙ্গ যুদ্ধের প্রস্তুতি নিতে বলেছেন। তো তিনি কেন হঠাৎ করে বাংলাদেশকে যুদ্ধের প্রস্তুতি নিতে বললেন? এর কারণ হিসেবে তিনি ভারত বাংলাদেশের হৈ হৈ অবস্থা বলে, যুদ্ধ হৈ হৈ অবস্থা বলে কে বর্ণনা করেছেন। কিন্তু আমরা এরপরে দেখতে পাই যে বাংলাদেশে জাতিসংঘের অনুরোধে বার্মিজদের জন্য বা রোহিঙ্গা এলাকায় ওই অঞ্চলে একটা মানবিক করিডোরের আবেদন জানানো হয় বা অনুরোধ করা হয়, এবং বাংলাদেশ সেটাতে নীতিগতভাবে সম্মত হয়েছে বলে আমাদের পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়। পররাষ্ট্র উপদেষ্টা তিনি সাংবাদিক সম্মেলনে বলেন যে জাতিসংঘের অনুরোধে আমরা মানবিক করিডোর দিতে মানবিক নীতিগতভাবে সম্মত হয়েছি। এর মাধ্যমে লজিস্টিক্স এবং বিভিন্ন সাহায্য সহযোগিতা যাবে রাখাইন এবং আরাকান অঞ্চলের রোহিঙ্গা এবং অন্যান্য যারা যুদ্ধ করতেছে, যাদের মানবিক সাহায্য দরকার, তাদের জন্য আমেরিকা এবং জাতিসংঘ মানবিক সাহায্য পাঠাবে। সেজন্য আমরা মানবিক করিডোর দিতে চেয়েছি। এছাড়া প্রধান পররাষ্ট্র উপদেষ্টা আরেকটা ব্যাপার বলেছেন যে বাংলাদেশের সাথে মায়ানমারের যে বর্ডার, বান্দরবন এবং এই এলাকা, সেখানে অলরেডি নন স্টেট অ্যাক্টর চলে এসছে। মানে হলো আমাদের বর্ডার অরক্ষিত, আমাদের বর্ডার ক্রস করে সেখানে আরাকান আর্মি, রাখাইন আর্মি এরা ঢুকে পড়েছে, এবং বাংলাদেশের সেনাবাহিনী সেখানে শোনা গেছে যে তাদেরকে ব্যারাকে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে, তারা কোনো মুভ করতেছে না। সো এরকম পরিস্থিতিতে বাংলাদেশ এই যুদ্ধ অবস্থার মধ্যে চলে গেছে, কারণ বাংলাদেশ হয়তো বার্মা থেকে আক্রমণের আশঙ্কা করতেছে। বার্মাতে তাদের সাথে আমাদের এখন আর বর্ডার নেই, কিন্তু আমরা যেহেতু এই বার্মের স্টেটের এগেনস্টে যারা কাজ করতেছে, যেই অ্যাক্টরগুলি আরাকান, কাচিন, চীন, রোহিঙ্গা, তাদের সাথে যেহেতু আমাদের একটা যোগাযোগ আছে, এবং আমরা যেহেতু তাদেরকে জাতিসংঘের অনুরোধে সাহায্য করতে সম্মত হয়েছি, সুতরাং সেই ক্ষেত্রে বার্মার সামরিক বাহিনী বা হুন্তা তারা বাংলাদেশের উপর নাখোশ হয়ে যে কোনো ধরনের একটা আক্রমণ চালাতে পারে, বা এরকম আশঙ্কা থেকেই আসলে বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলা হয়েছে। তো বার্মাতে রোহিঙ্গা প্রত্যাবাসন কি আসলে সম্ভব হবে? বাংলাদেশের খলিলুর রহমান সাহেব, আমাদের বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গা বিষয়ক হাই অফিসিয়াল, তিনি বলেছেন যে বাংলাদেশ থেকে 1,80,000 রোহিঙ্গা মায়ানমারে চলে যাবে। কিন্তু আমরা বাস্তবতা দেখছি যে 1,80,000 তো যায়নি, উল্টা আরো 1,33,000 রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করেছে, এটা ওনার বলার পরে। সুতরাং বোঝা যাচ্ছে যে রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব নয়, বা এ নিয়ে বেশি বাড়াবাড়ি করতে গেলে আমাদের রোহিঙ্গা আরো বেশি আসবে। আমাদের সীমান্ত অলরেডি অরক্ষিত, এবং রাখাইনের যে পরিস্থিতি, সেই ক্ষেত্রে আমি মনে করি সেখানে রোহিঙ্গা প্রত্যাবাসন করা সম্ভব হবে না। কারণ ইতিমধ্যে আপনারা জানেন যে রাখাইনের 60 থেকে 70% অংশ রাখাইন আর্মি বা আরাকান আর্মি এরা দখল করে নিয়েছে। আর যে 30% বাকি আছে বা যেটুকু বাকি আছে, সেটুকু এই আরাকান আর্মি কখনো দখল করতে পারবে না। কারণ সেখানে ভারত নিয়ন্ত্রিত যে শহর সিতুয়ে বা আগের যে আকিয়াব সেটা, তারপরে আছে চাইনিজ শহর কিউকপিউ, সেখানে চাইনিজ একটা জনগোষ্ঠী বাস করে। তো সেই জায়গা সহজে দখল করতে পারবে না। এবং এই রাখাইন উপকূল থেকে বার্মার মধ্য দিয়ে চীনের ইউনান প্রভিন্সে 2টি পাইপলাইন গিয়েছে, তেলের পাইপলাইন এবং গ্যাসের পাইপলাইন। চায়নার ইকোনমি এই এনার্জি সাপ্লাইয়ের উপর নির্ভর করে। তারা কোনোভাবেই চাইবে না এই এনার্জি সাপ্লাই চেইন ডিসরাপ্ট হোক। সেই কারণে বার্মাতে চায়না দেখা গেল যে প্রাইভেট মিলিটারি অর্গানাইজেশনকে স্থাপন করেছে। তারা বার্মার ভিতরে চাইনিজ অ্যাসেট রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে, তাদের কোনো বিচার হবে না। তো বাংলাদেশ থেকে বর্তমানে যে রোহিঙ্গা প্রত্যাবাসনের চিন্তা করা হচ্ছে, সেটা কোনোভাবেই আসলে সম্ভব হবে না। কারণ হলো যে
রাখাইন অঞ্চল পুরোপুরিভাবে মুক্ত করা সম্ভব হবে না। আরেকটা বিষয় হলো, ধরেন আপনি রাখাইন এলাকা মুক্ত করে সেখানে রোহিঙ্গা স্টেট স্থাপন করলেন, কিন্তু সেটা আসলে বেশি দিন রক্ষা করা যাবে না। কারণ বার্মাতে মোট 135টি ভিন্ন জাতিগোষ্ঠী বা জনগোষ্ঠী আছে। তারা একে অপরের সাথে সংগ্রামে লিপ্ত, তাদের মধ্যে তেমন কোনো মিল নেই। এছাড়া আমরা যেরকম যে ভোট, নির্বাচন, জাতিরাষ্ট্র, সংবিধান এ ধরনের বিভিন্ন চিন্তা ভাবনা করি বা স্টেটের যে চিন্তা আমাদের, বার্মার নাগরিকদের মধ্যে সেই স্টেট বা রাষ্ট্রের চিন্তা একইভাবে গড়ে ওঠেনি। তারা একটু ভিন্ন রকমের মানুষ। বার্মা আমাদের কাছাকাছি হলেও বার্মার যে এই রাষ্ট্রীয় চিন্তা সেগুলি তারা পেয়েছে জাপানের কাছ থেকে। 1942 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন করে তারা ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হয়। এক ধরনের বলতে গেলে ভারতের আগেই বার্মিজরা ব্রিটিশদের খেদানোর চেষ্টা করে। সে সময় বার্মা থেকে মোট 30 জনকে নিয়ে জাপান তাদেরকে প্রশিক্ষণ দেয় যাতে তারা ব্রিটিশ বিরোধী আন্দোলন করতে পারে। ওই 30 জনকে বলা হয় 30 কমরেডস। ওই 30 কমরেডসের একজন হলেন অং সাং, যার মেয়ে অং সাং সুকি। এবং ওই 30 কমরেডদের নিয়ম কানুন দিয়েই এবং তাদের সামরিক নীতি দিয়েই বার্মা পরিচালিত হয়ে আসছে। বার্মা সামরিক বাহিনী চলতেছে গত এত বছর যাবত। সো যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে জাপান আসলে এই অঞ্চলের উপরে, বিশেষ করে বার্মার উপরে ভালো একটা প্রভাব বিস্তার করে, কারণ তাদের প্রাক্তন কলোনি এবং তাদের নিয়ম কানুন, তাদের সিস্টেমে এই বার্মিজ দেশটা চলতেছে। সো বর্তমানে আমেরিকার ইন্দো প্যাসিফিক থিয়েটারের যে কাজ, সেটার কেন্দ্রবিন্দুতে বাংলাদেশ এবং কোয়াড, যে আমেরিকা, জাপান, ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়া মিলে ইন্দো প্যাসিফিক অঞ্চলে যে একটা সমিতি, আমেরিকার নিরাপত্তা সমিতি, সেটার অংশ হিসেবে জাপান অলরেডি সেভেন সিস্টার্স এবং বার্মা অঞ্চলে কাজ করতেছে। জাপান আসলে এক ধরনের বলতে গেলে বড় ভাইকে হেল্প করতেছে এবং এখানকার জনগোষ্ঠীর মধ্যে নতুন করে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণের ব্যাপারে তারা খুবই আগ্রহী। বাংলাদেশেও তারা এই লক্ষ্য নিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে বিনিয়োগ করেছে। সো এখন যেটা হয়েছে, ভারতের সেভেন সিস্টার্স এবং আমাদের বাংলাদেশের কক্সবাজার, বান্দরবান অথবা রাখাইন অঞ্চল নিয়ে এদিকে একটা সমুদ্রের অ্যাক্সেস দিয়ে একটা নতুন রাজ্য বা রাষ্ট্র বা দেশ গঠন করার চেষ্টা করা হচ্ছে, যেটা হয়তো খ্রিস্টান অধ্যুষিত হবে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেটার ইঙ্গিত দিয়ে গিয়েছিলেন, এখন মনে হচ্ছে তিনি হয়তো ঠিকই বলে গিয়েছিলেন যে একটা সাদা লোক এখানে খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, তাকে আমি সাগরের অ্যাক্সেস দিলে বা বাংলাদেশের অংশ দিয়ে দিলে, করিডোর দিয়ে দিলে আমার চিরস্থায়ীভাবে ক্ষমতায় থাকা যাবে। তো যেটা হয়েছে, এটা বলার ঠিক 3 মাসের মাথায় উনি ক্ষমতা থেকে পদচ্যুত হন এবং তারপরে আমরা দেখতে পাই যে এই অঞ্চলে অনেক অ্যাক্টিভিটিস বেড়ে গেছে। বাংলাদেশে জাতিসংঘের মহাসচিব চলে আসতেছেন, বিশাল ব্যাপার, যে গরিবের ঘরে হাতির পাড়া। তারপরে আমেরিকার ইন্দো প্যাসিফিক থিয়েটারের ডেপুটি ডিরেক্টর জেনারেল জে.বি. ভাওয়েল, তিনিও ঢাকায় এসে 2 দিন সফর করে গেলেন। বাংলাদেশের সাথে আমেরিকার কোট আনকোট যৌথ নিরাপত্তা স্বার্থ নিয়ে কাজ করার জন্য তিনি বাংলাদেশের সেনাবাহিনীর সাথে মিটিং করেছেন। তিনি এমন সময় বাংলাদেশে ছিলেন যখন আমাদের প্রধান উপদেষ্টা বাংলাদেশের জাতীয় স্বাধীনতা দিবসের সময় তিনি বাংলাদেশে না থেকে চীনে চলে যান। চীনে গিয়ে সেখানে দেন দরবার করেন যে আমরা হয়তো বার্মার এদিকে মানবিক করিডোর দিতে বাধ্য হচ্ছি, আপনারা বেশি কিছু মনে করবেন না প্লিজ। তো উনি সেখান থেকে ফিরে আসার পরপরই
দেখা গেল যে আমরা শুনতে পাচ্ছি একের পর এক ঘটনা, যেখানে বাংলাদেশ নিজেদের উন্নয়নের কথা বলে দেখা গেল যে সেভেন সিস্টার্সকে ইনক্লুড করতেছে, এবং প্রফেসর ইউনূস পরপর ৩ বার সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেছেন। ক্ষমতা নিতে না নিতেই তিনি বলেছেন যে সেভেন সিস্টার, বাংলাদেশের রাজনীতি নিয়ে কিছু হলে সেভেন সিস্টার থাকবে না। তারপর চায়না গিয়ে সেভেন সিস্টার্স নিয়ে কথা বলেন, আবার বাংলাদেশে এসে বাণিজ্য সম্মেলনে সেভেন সিস্টার্সকে নিয়ে কথা বলেন। তো ওনার যে এই শক্তি, এটা উনি আমেরিকার শক্তিতে শক্তিমান হয়ে এই ধরনের কথাবার্তা বলেছেন, এবং ভারতও এক ধরনের আমেরিকার কাছে ছেড়ে দিয়েছে, যেটা হোক। তো বর্তমানে এই অঞ্চলে, ইন্দো প্যাসিফিক অঞ্চলে দেখা গেল যে বাংলাদেশ খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেছে। কারণ আমেরিকার গত ৭০ বছরের যে রাজনীতি, যে বিদেশ নীতি চীন নিয়ে, যে চীনকে ঘিরে ধরা, সেই ঘিরে ধরার কাজে তারা জাপান কোরিয়া অঞ্চলে কিছুটা সফল হলেও আমাদের এই অঞ্চলে চীনের কাছাকাছি যাওয়ার কোনো রাস্তা পাচ্ছে না। তো বার্মা দিয়ে ঢুকার একটা সুযোগ আছে, কিন্তু বার্মার বেশিরভাগ ল্যান্ডস্কেপ এরকম যে শুধুমাত্র রাখাইন অঞ্চল এবং বাংলাদেশের কক্সবাজার বান্দরবান অঞ্চল দিয়েই এই অঞ্চলে ঢুকার সুবিধা আছে। এবং বর্তমানে খ্রিস্টান রাষ্ট্র বলি আর যাই বলি, অথবা সেভেন সিস্টারকে সমুদ্র উপকূলের অ্যাক্সেস দেওয়ার কথাই বলি না কেন, এটা আসলে প্রাথমিক ধাপ। পরের ধাপে যে চায়নার এই যে সাপ্লাই চেইন, সেটাকে ডিসরাপ্ট করা এবং বার্মাকে খণ্ড বিখণ্ড করা, বার্মার খনিজ সম্পদকে লুট করা, এরকম বিভিন্ন উদ্দেশ্য আছে বলে অনেকেই মনে করতেছেন। সো বাংলাদেশ এখন আপাতত খুশি যে আমরা ভারতের কাছ থেকে পালাতে পেরেছি, কিন্তু ভারতের কাছ থেকে পালিয়ে আসলে আমরা আঙ্কেল স্যামের কোলে চলে বসেছি। তো এখন আঙ্কেল স্যাম যা বলে তাই শুনতে হচ্ছে, তাই হচ্ছে। এখন বাংলাদেশে দেখা গেল যে আমেরিকার মিলিটারির বড় বড় জেনারেল সফর করতেছেন, স্টেট ডিপার্টমেন্টের লোকজন যাচ্ছেন, এবং বার্মার সাথে আমাদের সম্পর্ক খুবই খারাপ পর্যায়ে আছে। তো এই প্রেক্ষিতে বাংলাদেশ সরকার বাংলাদেশে যুদ্ধের ঘোষণা দিচ্ছেন, এবং বাংলাদেশেও দেখা গেল যে কিছু রাজনৈতিক দল, জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম, তারা রোহিঙ্গাদের জন্য আলাদা রাজ্য গঠন করতে চান। তো এই যে যুদ্ধের ডামাডোলের একটা পরিস্থিতি যাতে আমরা জড়িয়ে পড়েছি, আমাদের সাথে নাকি আমেরিকার যৌথ নিরাপত্তা স্বার্থ আছে। তো এই জিনিসগুলি আমরা আগে দেখিনি, এগুলি নতুন। এবং আসলে সাম্রাজ্য যারা, তারা বছরের পর বছর ধরে চুপচাপ কাজ করে যেতে থাকে। বাংলাদেশের মতো যে দেশগুলি, তাদেরকে দেখা গেলো বিভিন্ন রকমের টোপ দেখায়, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা নিতে চেষ্টা করে, এবং বর্তমানে আমেরিকা যে সুযোগটা পেয়েছে সেটা আগে কখনো পায়নি। ফলে তারা বঙ্গোপসাগরে তাদের উপস্থিতি নিশ্চিত করতে চায়। ইতিমধ্যে বাংলাদেশ সরকার পরিবেশের অভিযোগ দেখিয়ে সেন্ট মার্টিনসে টুরিস্ট যাওয়া বন্ধ করে দিয়েছে। তো সেটাও জনমনে নানা ধরনের সন্দেহের অবতারণা করতেছে। এবং বাংলাদেশের সেনাবাহিনী কখনো এরকম ভাবে দেখলে আমাদের সীমান্ত অরক্ষিত করেনি। বর্তমানে যেভাবে আমরা দেখতেছি যে আমাদের সীমান্ত পোরাস হয়ে গিয়েছে, সেখানে আরাকান বাহিনী চলে এসছে, তারা এসে বাংলাদেশের ভিতরে নদীতে আরাকানের ফ্ল্যাগ দিয়ে নাচ গান করতেছে। তো এই যে পরিস্থিতি দাঁড়িয়েছে, সেটা বাংলাদেশের জন্য গভীর উদ্বেগজনক। কারণ বাংলাদেশের রাজনীতিবিদরা এই কথাগুলি কাউকে জানায়নি। তারা মনে করছে যে মানুষ হয়তো নিজে নিজে থেকে জেনে যাবে, কিন্তু আমার মনে হয় যে দেশের মানুষকে সার্বিক পরিস্থিতি জানানো দরকার, এবং জানিয়ে যে আমরা বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার চাই, আমরা গণতন্ত্রে ফেরত যেতে চাই। বাংলাদেশের সকল রাজনীতিবিদ এখন একটা বিপদে পড়ে গেছে। কারণ হলো যে বাংলাদেশের সবাইকে ভারতের দিকে তাকিয়ে রাখা হয়েছিল। অবশ্যই ভারত একটা বড় থ্রেট, এখনো থ্রেট, আগেও ছিল, কিন্তু বর্তমান পরিস্থিতি দেখা গেল বাংলাদেশকে সবাইকে ভারত বিরোধিতা এবং ভারতের দিকে তাকিয়ে থাকলো, কিন্তু এদিকে আসল বিপদ আসতেছে পূর্ব দিক থেকে, দক্ষিণ পূর্ব কোণা থেকে, যেখানে অলরেডি অনেক কিছু ঘটতেছে, যেটা বাংলাদেশের দেশের মানুষ সচেতন নয়। এমনকি দেশের প্রধান বিরোধী দল বিএনপির সাথেও কোনো রকম আলাপ আলোচনা ছাড়াই এই ধরনের সামরিক চুক্তি এবং সামরিক কিছুর মধ্যে আমরা ঢুকে গেছি। কি হয়েছে আমরা এখনো জানি না। হয়তো মানবিক করিডোরের ব্যাপারে বাংলাদেশের সাথে এগ্রিমেন্ট হয়ে গেছে এবং করিডোরের কাজ
চলেছে অলরেডি, হয়তো কিছুই হয় নাই সরকার, কারণ সরকারের মধ্যে থেকে আমরা সব রকম বার্তা পেয়েছি। সরকারের নিরাপত্তা উপদেষ্টা, পররাষ্ট্র উপদেষ্টা তারা বলছেন যে আমরা নীতিগতভাবে সম্মত হয়েছি, মানবিক করিডোর দিতে চেয়েছি, দিয়েছি। আর পরবর্তীতে দেখা গেল যে প্রধান উপদেষ্টা প্রেস সচিব তিনি এসে বলতেছেন না কিছুই হয় নাই, আমরা এখনো আলোচনার পর্যায়ে আছি। এদিকে আবার আমরা দেখতেছি যে ইন্দো প্যাসিফিক থিয়েটারের যে ডেপুটি ডিরেক্টর তিনি ঢাকা শহরে এসে বসে আছেন এবং স্টেট ডিপার্টমেন্টের অফিসাররা ঢাকা শহরে, বার্মা থেকে চার্জ অ্যাফেয়ার্স এসে বাংলাদেশে মিট করতেছেন। সো অনেক কিছুই চলতেছে, দেশের মানুষ এগুলিতে ওয়াকিবহাল না। বিএনপি কিছুটা প্রতিবাদ করা শুরু করেছেন। আমাদের মির্জা ফখরুল সাহেব বলেছেন যে বাংলাদেশ আরেকটা গাজা হোক, এটা আমরা চাই না। তো ওনার এই কথা অনেক মানে আছে এবং সংক্ষেপে হয়তো তিনি বেশি কিছু না বলে একটা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু অন্যান্য রাজনীতিবিদরা এখনো তেমন কিছু বলে নাই। আর রাজনীতিবিদরা বলার মতো পরিস্থিতিও হয়তো নেই, কারণ হলো যে আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত বছর বা এই বছরের প্রথম দিকে ভারতের বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়ে বাংলাদেশের যত রকম রাজনীতিবিদ আছে সবাই ইউনূসকে সমর্থন দিয়েছিলেন। এখন ইউনূস সরকার যদি কোনো অপকর্ম করে ফেলে তাহলে সেই অপকর্মের দায় শুধু ইউনূস সরকারেরই নয়, সকল রাজনীতিবিদ এতে দায়ী। তো বাংলাদেশে যারা বর্তমানে সরকারে আছেন এবং যেসব রাজনীতিবিদ আছেন তাদের উচিত দেশের নিরাপত্তার স্বার্থে, বাংলাদেশের স্বার্থে, বাংলাদেশের নাগরিকদের রাইট টু নো জানার অধিকারের স্বার্থে যে এই ডিফেন্স পারচেজ, ডিফেন্স কোঅপারেশনের নামে আমরা কি সাম্রাজ্যবাদী যুদ্ধে জড়িয়ে পড়লাম কিনা এবং বাংলাদেশের মানুষকে কেন যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলা হচ্ছে, আর যে এই ইসলামী উগ্রবাদকে সমর্থন দিয়ে একটা ইসলামী গ্রুপকে দেখা গেল যে রোহিঙ্গা যুদ্ধের জন্য উদ্বুদ্ধ করা এবং মানুষজনের মধ্যে এই যে নানামুখী চিন্তা, ঘোলা পানিতে মাছ শিকার করার মতো অবস্থা। তো সেই ঘোলাটে পরিস্থিতি থেকে মানুষকে জানানো উচিত যে আমাদের পরিস্থিতি কি, আমরা আসলে কি যুদ্ধে জড়িয়ে পড়লাম কিনা এবং এর থেকে আমাদের মুক্তির উপায় কি। কারণ উন্নয়ন, অর্থনৈতিক উন্নয়ন, সচ্ছলতা, আমেরিকার সাথে আমরা আছি, এই যে জিনিসগুলি এগুলির সুদূর প্রসারী প্রভাব কিন্তু অনেক খারাপ। আর মানবিক করিডোর দিয়ে কোথাও দেখা গেল যে সেরকম শান্তি প্রতিষ্ঠা হয়নি। আমাদেরকেই কেন দিতে হবে? যদি মানবিক করিডোর লাগে বা কোনো বার্মার সাথে যোগাযোগ করুক, বার্মার সাথে কাজ করুক, যাদের কাজ করার ইচ্ছা। আমাদের সাথে বাংলাদেশের স্বার্থ হলো বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত রাখা, যেটুকু জায়গা আছে আমাদের ছোট দেশ, অনেক বেশি মানুষ, দেশের অখণ্ডতা বজায় রাখা। এই জিনিসগুলি নিশ্চিত করার জন্য আমাদের সরকার, আমাদের সেনাবাহিনী, আশা করি সবাই এই ব্যাপারটা নিয়ে মনোযোগ দিবেন এবং সত্যটা জনগণের সামনে নিয়ে আসবেন। জনগণকে সাথে নিয়ে আমরা সিদ্ধান্ত নিব বাংলাদেশ কোন দিকে যাবে, বাংলাদেশ কি যুদ্ধের পথে যাবে না দেখা গেল শান্তির পথে একটা গণতান্ত্রিক দেশ হিসেবে থাকবে। থ্যাংক ইউ।